ভোর ৬টা দেশের অর্থ মন্ত্রণালয়ে আলো চলছে, ফোন বেজে চলেছে। স্ক্রিনে একটা সংখ্যা লাল হয়ে আছে। আজ সরকার তার ঋণের কিস্তি দিতে পারবে না। কোনো যুদ্ধ হয়নি, কোনো ভূমিকম্পও না, তবু একটা দেশ কার্যত টাকা ফুরিয়ে গেছে অবস্থায় দাঁড়িয়ে। এই ঘটনাকে বলা হয় সার্বভৌম ডিফল্ট। শুনতে বড় শব্দ, বাস্তবে এর মানে খুব সহজ। দেশ যে টাকা ধার নিয়েছিল নির্ধারিত দিনে সেটা ফেরত দিতে পারছে না। কেন এটা এত বড় বিষয়? কারণ সরকারও আমাদের মতোই ধার করে, তফাৎ শুধু পরিমাণে। সরকার বন্ড বিক্রি করে, আপনি, আমি, ব্যাংক, বিদেশি ফান্ড সবাই সেই বন্ড কিনতে পারে। সরকার বলে আজ আমাকে টাকা দাও, কয়েক বছর পরে সুদ সহ ফেরত পাবা। সব ঠিকঠাক চললে সমস্যা নেই, কিন্তু সমস্যা শুরু হয় যখন আয় কমে যায়, খরচ বাড়ে, আর পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ নিতে হয়। এখন কল্পনা করুন, শেষ তারিখ এসে গেছে, সরকারের হাতে নগদ কম, কিন্তু পরিশোধ করার কথা কয়েক বিলিয়ন ডলার। তখন কি হয়? প্রথমে বাজার প্রতিক্রিয়া দেয়, স্টক মার্কেট পড়ে যায়, কারেন্সি দুর্বল হয়, কারণ বিনিয়োগকারীরা ভাবতে শুরু করে আমরা কি আমাদের টাকা ফেরত পাবো? একটা দেশের মুদ্রার দাম আসলে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। বিশ্বাস কমলে দামও কমে। ডিফল্টের দিন সরকার সাধারণত দুটো কাজের একটায় যায়। এক, তারা বলে আমরা সময় চাই। দুই, তারা বলে আমরা পুরোটা দিতে পারবো না, কম নিয়ে মেনে নিন। এটাকে বলা হয় রিস্ট্রাকচারিং, ভদ্র ভাষায় সমঝোতা, কঠিন ভাষায় চুল কেটে ছোট করা। এখন আসল অস্বস্তিকর অংশটা শুনুন। দেশের আয় কোথা থেকে আসে? ট্যাক্স, রপ্তানি আর নতুন ঋণ। ডিফল্ট হলে নতুন ঋণ পাওয়া কঠিন হয়ে যায়, কারণ কেউ এমন কাউকে সহজে টাকা দেয় না যে গতকালই টাকা দিতে পারেনি। ফলে সরকার খরচ কাটে, সরকারি চাকরি স্থগিত, সাবসিডি কমে, পেনশন দেরি হয়, উন্নয়ন প্রকল্প থেমে যায়। এখানে এক ধরনের নীরব বিদ্রুপ আছে। যে ঋণ দিয়ে উন্নয়ন করা হচ্ছিল সেই ঋণই উন্নয়ন থামিয়ে দেয়। আরেকটা প্রভাব আসে ব্যাংকিং সিস্টেমে। অনেক ব্যাংক নিজের দেশের সরকারি বন্ড ধরে রাখে। ডিফল্ট মানে সেই বন্ডের দাম কমে, ব্যাংকের ব্যালেন্স শিট দুর্বল হয়, মানুষ আতঙ্কিত হলে টাকা তুলতে শুরু করে। ব্যাংক রান শব্দটা তখন খবরের শিরোনাম হয়। তারপর আন্তর্জাতিক মঞ্চের দরজা খুলে যায়, IMF আসে, কঠিন শর্ত নিয়ে, খরচ কমাও, ট্যাক্স বাড়াও, সংস্কার করো। শুনতে যৌক্তিক, কিন্তু বাস্তবে এর মানে অনেক সময় কঠিন জীবনযাপন। এখন একটু বড় ছবিতে আসি। একটা দেশ একদিনে ডিফল্ট করে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। বছরের পর বছর বাজেট ঘাটতি, রাজনৈতিক জনপ্রিয়তার জন্য অতিরিক্ত খরচ, কম সুদের সময় বেশি ধারণা অর্থনীতি বাড়লেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি প্রবৃদ্ধি না বাড়ে, যদি বৈদেশিক মুদ্রা কমে যায়, যদি সুদের হার হঠাৎ বেড়ে যায়, তখন অঙ্কটা নির্মম হয়ে যায়। ধরুন দেশের জিডিপি বাড়ছে 2% হারে, কিন্তু ঋণের সুদ 8%। আপনি যতই কাজ করুন, সুদের গতি আপনার আয়ের চেয়ে দ্রুত। এটাই ফাঁদ। অনেকে ভাবে ডিফল্ট মানেই ধ্বংস। বাস্তবতা একটু জটিল। কিছু দেশ ডিফল্ট করে আবার ঘুরে দাঁড়ায়, কিছু দেশ বছরের পর বছর বাজারের বাইরে থাকে। ফারাকটা কোথায়? বিশ্বাস, নীতির ধারাবাহিকতা এবং রাজনীতির সাহস। সবচেয়ে বড় সত্যটা হলো ডিফল্ট আসলে টাকা ফুরিয়ে যাওয়া নয়, এটা বিশ্বাস ফুরিয়ে যাওয়া। যে মুহূর্তে বাজার ভাবে আপনি নিয়ন্ত্রণ হারিয়েছেন, তখনই খেলা বদলে যায়। আজকের বিশ্বে ঋণ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সরকারগুলো বড়, খরচ বড়, প্রতিশ্রুতিও বড়। প্রশ্ন হলো পরবর্তী সংকটে কোন দেশ আগে বুঝবে যে অঙ্কটা আর কাজ করছে না, আর তখন আমরা সেটা আগে ভাগে দেখতে পারবো, নাকি আবারও লাল হয়ে যাওয়া একটা সংখ্যা দেখে সকাল শুরু করব।